আমি আশাকিন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেপিজে স্পেশালাইজড হসপিটাল নিবেদিত সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় ফুসফুসের সার্জারি। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন কেপিজে স্পেশালাইজড হসপিটালের থোরাসিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডক্টর মাসনুন আহমেদ নূর। ডক্টর নূর, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। জি ডক্টর নূর, ফুসফুস মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আমরা কথা বলছি ফুসফুসের সার্জারি নিয়ে। এই বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো ফুসফুসের সার্জারি কখন করতে হয় এবং কেন করতে হয়? মূলত আমাদের আসলে বাংলাদেশ একটা খুবই টিবি প্রবণ এলাকা, এবং আমাদের টিউবারকুলোসিস বা যক্ষ্মা এটা আমাদের দেশে খুব একটা মানে প্রমিনেন্ট একটা ডিজিজগুলোর মধ্যে একটা। এবং এছাড়া আমাদের দেশে প্রচুর স্মোকার আছে যারা সিগারেট খান। তো যার কারণে আমাদের ফুসফুসজনিত ব্যাধি এটা আমাদের দেশে খুবই কমন। বাংলাদেশে রিসেন্ট একটা পেপারে ওনারা বলছেন যে বাংলাদেশে আমরা থোরাসিক সার্জনরা মূলত দুটা মানে একটা ফুসফুসের সার্জারি এবং খাদ্যনালীর সার্জারি, এবং ফুসফুসের ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার এটা বাংলাদেশের প্রথম 5টা ক্যান্সার মোস্ট কমন ক্যান্সারের মধ্যে 5টার মধ্যে 2টা হচ্ছে হয় ফুসফুস কিংবা খাদ্যনালীর ক্যান্সার। তো এই জন্য আমাদের দেশে থোরাসিক সার্জারির প্রয়োজনীয়তাটা বেশ বেশি আমাদের দেশে, এবং আমরা থোরাসিক সার্জনরা এটার জন্যই আর কি মানে সবসময় চেষ্টা করে যাচ্ছি যে রুগীদেরকে একটা ভালো সেবা দেওয়ার জন্য। তো আপনি বলছিলেন যে টিবি, এটা কি ফুসফুসের টিবি কিনা? হ্যাঁ, এটা ফুসফুসের টিবি তো অনেক জায়গাতেই হয়। আমরা থোরাসিক সার্জনরা মূলত ফুসফুসের টিবিটাকে মানে ফুসফুসের টিবি না, আমরা মূলত ফুসফুসের টিবি পরবর্তী যে সমস্যাগুলো হয় বা কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে ওটা মূলত আমরা এটাকে নিয়ে মানে কাজ করি। তো কখন একটা ফুসফুস আক্রান্ত হতে পারে বা রোগ জীবাণু দ্বারা মানে নষ্ট হওয়ার দিকে যেতে পারে আসলে? এটা মূলত হয় আমাদের দেশে যেটা সবথেকে বেশি কমন যেটা হয় একটা হলো সিগারেট। সেকেন্ড যে জিনিসটা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের পলিউশন বেশি, ধুলাবালি বেশি, এবং যেটা হয় আমাদের রুগীদের টিবি যাদের হয় তাদের মধ্যে ওষুধ না খাওয়া বা দেরিতে টিবিটা ডায়াগনোসিস করা, যক্ষ্মাটা ডায়াগনোসিস করা, এই সমস্ত বেশ কিছু সমস্যা রয়েছে। যার কারণে হয় কি যে যখন ডায়াগনোসিস হয়ও পরবর্তীতে দেখা যায় যে ওষুধ খাওয়ার পরেও আশানুরূপ যে আউটকামটা আসার প্রয়োজন সেটা আসলে হয় না। যার কারণে তখন আমাদের দেখা যায় যে ফুসফুসের একটা কিছু অংশ নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে পানি জমে যায়। সো নানান ধরনের সমস্যাগুলো হয়। এইটাই তখন আর কি আমাদের থোরাসিক সার্জনরা আমরা এইখানে কাজটা তখন করি। তো একটি বিষয় যে ফুসফুসের সার্জারি অনেকের কাছে একটু জটিল, সেন্সিটিভ মনে হতে পারে। তো এই অপারেশনটা কতটা জটিল এবং সেন্সিটিভ এবং কতক্ষণ সময় লাগতে পারে আসলে? আসলে জটিল তো অবশ্যই, এটা না ইয়ার কিছু না, কিন্তু সেক্ষেত্রে কি আমাদের বাংলাদেশে বেশ সফলতার সাথেই থোরাসিক সার্জনদের মানে কর্মকাণ্ড যেটা খুব সফলতার সাথেই আছে। আমাদের রুগীর যেটা হচ্ছে আমরা যেটাকে বলি পেশেন্টের আউটকাম খুবই ভালো। হ্যাঁ, অপারেশন পরবর্তীতে রুগী মারা যায় প্রায়, একটা রিসার্চে আমি গতদিন দেখলাম 1.8%। এটা খুবই কম যদি আপনি অন্য যে কোনো সার্জারির সাথে মানে কনসিডার করেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যদি অর্গানটাকে কনসিডার করেন, বিকজ আমাদেরকে প্রচুর রক্তনালী নিয়ে হ্যান্ডেল করতে হয়। তো সেইখানে হিসাব করলে এটা আউটকাম খুবই ভালো। ফুসফুসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা রুগীদেরকে মানে অপারেশন পরবর্তী কিছু নিয়মকানুন মানতে বলি, কিছু ব্যায়াম দিয়ে ওনারা যদি এই পুরো জিনিসটাকে আমাদের সাথে মানে আমরা যেভাবে বলি ওনাদেরকে, ওনারা যদি সেই জিনিসটার সাথে ওনারা চলতে পারেন বা ওইগুলো যদি একটু ঠিকভাবে মেনে চলেন, তাহলে খুবই মানে ভালো রেজাল্ট আনা সম্ভব। মোটামুটি একেবারে যে মানে হ্যাঁ, কিছু সমস্যা তো অবশ্যই থাকবে একটা সার্জারিতে, বাট অ্যাট দ্য যে সে তার নর্মাল জীবনযাপন খুব সুন্দরভাবে চালায় যেতে পারবেন। তো একটা বিষয় অনেকেই জানতে চাইবেন যে আপনি ফুসফুসের অপারেশন করছেন, পুরো ফুসফুসটাই ফেলে দিতে হচ্ছে নাকি কোন অংশটা ফেলে দিতে হচ্ছে, এটা যদি বলেন আসলে। হ্যাঁ, এটার ব্যাপার হলো পুরোটা নির্ভর করছে কতটুকু ফুসফুস আক্রান্ত হয়েছে, রুগীর জেনারেল কন্ডিশনটা কেমন, যে সে অপারেশনটাকে সে সহ্য করতে পারবে কিনা, এরকম অনেক কিছু ফ্যাক্টরগুলোকে আমরা কনসিডার করে তারপর করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি যে সর্বোচ্চ পরিমাণ ফুসফুসটাকে মানে রেখে আসতে বা বাঁচায় আমরা যতটুকু না কাটলেই নয়, বা এইটুকু ছাড়া আমরা সাধারণত কাটি, এবং বেশিরভাগ ক্ষেত্রে না কাটারই আমরা চেষ্টা করি।
তো এইটার কারণ হচ্ছে ফুসফুসের আপনি যেটা যে ফুসফুস যতটুকু আপনি রেখে আসতে পারি আমরা যদি ফুসফুসটা কিছুও থাকে তাহলে হয় কি ওইটা পরবর্তীতে গ্রোথ হয়, মানে ওগুলো বড় হয়ে যায়, ফুসফুসটা এক্সপ্যান্ড করে আমরা বলি। তো যেটা হলে তখন হয় যে এটার যতটুকু রাখা সম্ভব এটাই রোগীর জন্য লাভজনক হয়। তো আপনি বলছিলেন যে কাটা অংশটা এক্সপ্যান্ড করে, তো এটা কি আসলে স্বাভাবিক ফুসফুসের মতো ফাংশন করে কিনা একদম পরবর্তীতে? ওটা স্বাভাবিক ফুসফুস, যেটা যেটা আমি যদি খুব সোজা ভাষায় বলি তাহলে যেরকম মনে করেন আপনি যখন ব্যায়াম করতেছেন, সে ফর এক্সাম্পল আমরা বাইসেপস ট্রাইসেপস মাসেলে ব্যায়াম করি, ব্যায়াম করলে মাসলটা এক্সপ্যান্ড করে মাসলগুলো গ্রোথ হয়, ঠিক জিনিসটা অনেকটা হচ্ছে ফুসফুসের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়। আমরা কিছু ব্যায়াম দেই, ওই ব্যায়ামগুলো ওনারা যদি নিয়মিতভাবে করে তাহলে যে ফুসফুসটা বড় হয়, ওনার যতটুকু অংশ আমরা কাটছি মোটামুটি এটা কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কিছু ফাঁকা থাকে কি বেশিরভাগ ক্ষেত্রে পুরোটাই কভার করে যায়। তো আপনারা তো দীর্ঘদিন ধরে এই সার্জারিগুলো করছেন, তো কোন এইজের মানুষের মধ্যে এই সার্জারি বেশি করতে হচ্ছে আপনাদের? আসলে টিবির বাংলাদেশে টিবির কোনো মানে টিবিতে তো আমাদের মূলত সার্জারির জন্য প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো বয়স রেঞ্জ ওভাবে দেওয়া যায় না। হ্যাঁ, যে কোনো বয়সের ক্ষেত্রে আমরা মোটামুটি করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে খুব এক্সট্রিম বয়স যখন হয়ে যায়, অনেক বেশি বয়স হয়ে গেলে তখন আমরা চিন্তা করি যে তখন একটা কনসিডার আনি যে ঠিক আছে আমরা অপারেশন করে তার কতটুকু সুবিধা দিতে পারবো, অথবা যতটুকু ওনার কষ্ট আছে, মানে এটা তখন আসলে কজ মানে বেনিফিট এবং হচ্ছে প্রোস অ্যান্ড কনসকে আমরা চিন্তা করি যে কতটুকু লাভ হবে এবং অপারেশন করলে ওনার কতটুকু সমস্যা থাকবে, এটাকে হিসাব করে তখন চিন্তা করে। মোটামুটি খুব বেশি বয়স না হলে এবং বড় কোনো রোগ না থাকলে সাধারণত অপারেশন কোনো সমস্যা হয় না। তো শিশুদের মধ্যে এরকম প্রবণতা আছে কি? জি জি জি, শিশুদেরও আছে। শিশুদের ক্ষেত্রে প্রধানত জন্মগত সমস্যাটা বেশি হয়। সেই ক্ষেত্রে বক্ষব্যাধি হাসপাতালে, আমাদের মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে শিশুদের অপারেশন খুব সফলতার সাথেই হচ্ছে। মোটামুটি এরকম, এছাড়া প্রাইভেট বা অন্য জায়গাগুলোতেও হচ্ছে। তো বলছিলেন যে একটা সেনসিটিভ অপারেশন, তো জি। এই অপারেশনটি করার জন্য আমাদের দেশে দক্ষ চিকিৎসক কেমন রয়েছেন, এবং আমাদের যে সরকারি বেসরকারি মেডিকেল আছে সেখানে আসলে ইনফ্রাস্ট্রাকচারগুলো সেইভাবে গড়ে উঠেছে কিনা? আসলে সত্যি বলতে কি প্রথম হলো আমাদের যে পরিমাণ রুগী সেই পরিমাণ তার মনে করেন যে বলতে গেলে 10% ডাক্তারও আমাদের নাই, 10 ভাগও আমাদের নাই। আমাদের আরও অনেক বেশি থোরাসিক সার্জনের প্রয়োজন। আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে কথাটা আপনি বললেন যে হাসপাতালগুলোতে আসলে এখনও ওইভাবে করে কোনো সেন্টার বলেন বা এগুলো তেমন ডেভেলপ হয় নাই। মূলত বাংলাদেশে যদি আমি মানে বুকের অপারেশনের কথা বলি, সবাই ওই মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ, এই দুটাটাই মোটামুটি জানেন। আর এছাড়া বাকি কিছু প্রাইভেট হাসপাতালগুলোতেও আছে। তো কিন্তু সেটা আসলে যে পরিমাণ প্রয়োজন, আমাদের যে পরিমাণ রুগী, সেটার অনুযায়ী অনেক কম, অনেক অনেক কম। তো আসলে এই যে সেনসিটিভ সার্জারি কস্টটা আসলে কীরকম? হ্যাঁ, কস্টের একটা ব্যাপার অনেকের মাথায় মনে করেন যে এটা আসলে অনেক কস্টলি একটা হয়তো অপারেশন। আসলে মূলত আমাদের থোরাসিক সার্জারিটা এতটা বড় কস্টলি কোনো বিষয় না। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে রুগীদেরকে একটা যেহেতু আমরা মানে বুকের অপারেশনের পরবর্তীতে একটা নল দেই, টিউব দেওয়া থাকে, তো এইগুলোতে আসলে একটা রুগীকে বেশ একটা বড় সময় মানে হাসপাতালে থাকতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে হাসপাতালের খরচটা যোগ হয়ে যায়। তারপর নল দেওয়ার কারণে হচ্ছে তাদেরকে একটা ভালো অ্যান্টিবায়োটিক আমাদেরকে দিতে হয় এবং ব্যথার জন্য ভালো ব্যথানাশক দিতে হয়। তো এই সমস্ত কিছু মিলে আসলে তখন টোটাল ইয়েটা একটু বেশি পড়ে যায়, কস্টটা বেশি পড়ে যায়। তারপরও যেটা বাইরের দেশকে হিসাব করলে বা অপারেশনের জটিলতাকে হিসাব করলে থোরাসিক সার্জারি এখনও অনেক অল্পর ভিতরে আমাদের করে দেওয়া সম্ভব। তো আপনি বলছিলেন যে সেই ফুসফুসটা অপারেশনের পরে এক্সপান্ড করে, তো একটা স্বাভাবিক সুস্থ ফুসফুসে মানে আসতে অপারেশনের পরে আসলে কতটা সময় লাগতে পারে? এখানে আসলে আপনাকে একদম মানে এক্স্যাক্ট করে কোনো সময় বলা যায় না। এখানে দেখা যায় যে কতটুকু ফুসফুস আমাদের কাটার প্রয়োজন পড়ছে, রুগীর অপারেশন পরবর্তী রুগীর জেনারেল মানে আমরা বলি হচ্ছে ফিটনেস, বা মেন কথা রুগীর স্বাস্থ্য কীরকম, তারপরে হচ্ছে কি রোগের কারণে হচ্ছে যে তার ফুসফুসটা ফেলানো হয়েছে, কতটুকু যে ফুসফুসটুকু আমরা রেখে আসছি সেটার অবস্থা কেমন, এই সব কিছু অনেকগুলো ফ্যাক্টর এখানে হয়ে যায়, কাউন্টে আনতে হয়। তো সব কিছু মিলে মোটামুটি রাফলি 1 বছরের মধ্যে মোটামুটি পুরো জিনিসটা চলে আসে কাছাকাছি। তো ওই 1 বছর পরে অপারেশন করা ফুসফুসটা এক্সপান্ড হলো, পুরোপুরি ন্যাচারাল ফুসফুসের মতো ফাংশন করে ওটা কি? ন্যাচারাল ফুসফুসই, আপনার যে ফুসফুসটা বাড়তাছে সেটা পুরোটা আপনার ন্যাচারাল ফুসফুসটাই, জাস্ট হচ্ছে সেটা হচ্ছে মানে ওই যে আমি বললাম মাসল বিল্ডিং এর মতো যে জিনিসটা আর কি হচ্ছে হয় ফুসফুসটা ওইভাবে করে এক্সপ্যান্ড করে আর কি। তো
তো একটি বিষয় আপনি শুরুতে বলছিলেন যে আমাদের সরকারি বেসরকারি হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো গড়ে ওঠেনি, কিন্তু রোগীদের চাপ রয়েছে। তো এই জায়গাটা আসলে আপনারা যারা হাতে গোনা কয়েকজন যারা সার্জন আছেন, এই বিষয়টা আসলে হ্যান্ডেল করেন কিভাবে? আপনার রোগীর চাপটা আসলে কিভাবে ম্যানেজ করেন? আসলে এটা তো ম্যানেজ করা তো আসলে করতে হয়, এটা তো কিছু আমাদেরও তো কিছু করার নাই। এখানে রোগীরাও নিরুপায়, আমরাও নিরুপায়। এখানে সব থেকে বড় তো এখানে নীতি নির্ধারকদের একটা আছে যে ওনারা যেভাবে হয়তো আশা করব যে ওনারা এই বিষয়টা নজরে আনবেন। আর এখন যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রোগীদেরকে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা আমাদের সর্বোচ্চটুকু আর কি দিয়ে তাদেরকে আর কি সহযোগিতার চেষ্টা করতেছি। আমাদের কেপিজে হাসপাতালে যে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার আছেন, উনি আর কি এই মানে আমার এই সাবজেক্টের জন্য উনি বলছেন যে ঠিক আছে আমার হসপিটালের মানে যতটুকু রিসোর্স দেওয়া সম্ভব, ঠিক আছে, উনি সেটার জন্য সম্পূর্ণভাবে আর কি সবাইকে বলে দিয়েছেন যারা আমাদের আছেন, অফিসিয়াল আছেন। তো মোটামুটি আমাদের এখান থেকে সবাই চেষ্টা করতেছে এখন বাকিটা আর জি, কি। আপনাদের হসপিটালটা যেখানে অবস্থিত গাজীপুরের, তো সেই জায়গায় আসলে গার্মেন্টসের কর্মীরা থাকে। তাদের মাঝে এই রোগের প্রিভ্যালেন্সটা কীরকম? ফুসফুসের রোগের প্রিভ্যালেন্সটা কীরকম? ফুসফুসে প্রচুর প্রিভ্যালেন্স। ওখানে হচ্ছে যেহেতু তাদেরকে একটা দিনের একটা বড় সময় ডাস্টের ভিতর থাকতে হয়, ধুলার ভিতর থাকতে হয়, তাদের ভিতরে ফুসফুসের রোগগুলো খুব বেশি। হ্যাঁ, এবং যার কারণে হচ্ছে যে দেখা যায় যে পরবর্তীতে ফুসফুস এবং তাদের ক্ষেত্রে ওই মানে যেটা আবার বারবার বলতে তাদের স্মোকিং এর বেশি তাদের মধ্যে, তাদের তামাক জাতীয় যেটা যে অনেক সময় পান খায়, পানের সাথে তারা হচ্ছে তামাক এটা এটা কনজিউম করে। তো এই সমস্ত কিছু ফ্যাক্টরগুলোকে মিলে তাদের ভিতরে থোরাসিক মানে ফুসফুস জনিত যেটা আমরা যেটাকে বক্ষব্যাধি বলি সোজাই, এই বক্ষব্যাধিগুলো অনেক বেশি। তো ফুসফুস, একটা সুস্থ ফুসফুস আক্রান্ত হয়েছে জীবাণু দ্বারা, এটার কোনো উপসর্গ বা সিমটম আছে কিনা? এটা সাধারণ সিমটম বলতে রুগীর জ্বর আসে, কাশি হয়, কাশির সাথে কফ আসে, তারপর হচ্ছে পেশেন্ট সাথে কফ আসে, এরপর অনেকের ক্ষেত্রে যখন যাদের অ্যালার্জির সমস্যা হয়ে যায় তখন সেক্ষেত্রে নাকের থেকে পানি আসে, কফের সাথে রক্ত যায়, এরকম। আবার আবার যখন হচ্ছে খাদ্যনালীর সমস্যা হলে তখন তারা খেতে পারে না, এরকম উপসর্গগুলো নিয়ে তারা মোটামুটি প্রথমেই আমাদের কাছে আসেন। তো আপনি বলছিলেন যে ফুসফুসটা আপনারা চেষ্টা করেন অক্ষত রাখতে। জি। তো কোন পর্যায়ে গেলে আসলে সেই ফুসফুসের একটি অংশ বা এটা কেটে ফেলতে হয় আসলে? এটার মূলত ব্যাপারটা নির্ভর করছে হচ্ছে যে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে হয় যে ফুসফুসটা অনেক পরিমাণ বিভিন্ন জীবাণু দিয়ে আক্রান্ত হলে তখন দেখা যায় যে পুরোটা আমরা যেটাকে বলি ফাইব্রোসিস বা অনেকে সাধারণ বাংলায় বলে দাগ পড়ে যায়। তো এটা যখন দেখা যায় যে এমন পরিমাণ দাগ পড়ে গেছে যে সেই ফুসফুসটা আসলে আর কার্যক্ষম নয়। আর আমরা তো জানি যে ফুসফুসের মূল কাজটাই হচ্ছে যে আমাদের অক্সিজেনটা হচ্ছে রক্তে চলাচল করার বা অক্সিজেন ট্রান্সপোর্টটা। তো এটা যখন সেটার করার সক্ষমতা হারায় ফেলায় তখন আমরা ওই অংশটুকু কেটে ফেলাকেই তখন সমীচীন মনে করি। তো এর আগে আপনি একটা আলোচনা করছিলেন আমার সাথে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যে একটা পর্দা পড়ে, আসলে এই পর্দাটা আসলে কেন পড়ে? পর্দাটা হলো যে অনেক দিন ধরে এটা ফুসফুস আমাদের নর্মালি আমাদের সাধারণভাবে ফুসফুস এবং আমাদের যে বুকের আমাদের মানে বোন রিপ কেজ বলি, মূলত এই দুইটার ভিতরে একটা তো পর্দা থাকে। হ্যাঁ, এবং এখন এই যে পর্দাটা বিভিন্ন জীবাণু দিয়ে যদি আক্রান্ত হয়, যেরকম আবার টিবি, নিউমোনিয়া, হ্যাঁ, এছাড়া হচ্ছে কোনো কারণে আঘাত পড়লে ওই জায়গাগুলোতে রক্ত জমে যায়। আবার অনেক সময় পানি বিভিন্ন কারণে বুকের ওই দুই পর্দার ভিতরে পানি জমে। তো এই মাল্টিপল কারণে যখন এইগুলো জমে, এইগুলো যখন অনেক দিন ধরে এখানে থাকে তখন আস্তে আস্তে এই পর্দাগুলো শক্ত হয়ে যায়। আচ্ছা। তখন ওই পর্দা শক্ত হয়ে গেলে তখন দেখা যায় যে এই পর্দা যদি শক্ত হয়ে যায় তখন আপনার ফুসফুসটা আর এক্সপ্যান্ড করতে মানে ফুসফুস আমরা যখন শ্বাস প্রশ্বাসের জন্য ফুসফুস তো একবার এক্সপ্যান্ড করতে পাম্প করে কলাপস করতে হবে। তো এই যে যখন সেটা যে বড় হইতে পারছে না তখন দেখা যায় যে আপনার শ্বাসকষ্টটা তখন আস্তে আস্তে ডেভেলপ করে, শ্বাসকষ্ট, কাশি, হোয়াটএভার এগুলো। তো তখন আর কি এই পর্দাটা তোলার প্রয়োজন পড়ে। তো ফুসফুস যাতে আক্রান্ত না হয় সিভিয়ারলি, তো সেই ক্ষেত্রে আপনি যে সিমটমের কথা বললেন, প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা নেওয়া যায়, ওই জায়গার ক্ষেত্রে ফুসফুসের ড্যামেজটা কন্ট্রোল করা যায় কিনা? হ্যাঁ, এটা খুব সোজা মানে খুব সহজে এবং অতি অল্প আমি বলবো যে খরচ বলেন বা অতি অল্প পরিশ্রমে এই জিনিসগুলোকে সহজভাবে সমাধান করা সম্ভব। কিন্তু বাংলাদেশে তো এটা করতে পারে না, এটা আমাদের রিসোর্স আর রুগীরাও জানেন না। কিন্তু যদি আমাদের একেবারে প্রথমেই যদি এই ইয়েগুলোকে আমরা যেমন অনেক ক্ষেত্রে বললাম যে অ্যাক্সিডেন্টের পরে,
হ্যাঁ, তখন দুর্ঘটনার পরে দেখা যায় যে রক্ত জমে যায়, তখন হয় কি ফুসফুসে রক্ত জমে যায়। ফুসফুসে ওখানে রক্ত জমে যায়। এখন এই রক্তটা অনেকে বের করেন না, হ্যাঁ, খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে, ওনারাও বের করেন না বলতে কি ডায়াগনোসিসটা হয় না নাকি? ডায়াগনোসিসটা হয় অনেক সময় রুগীদের আর্থিক অবস্থার কারণে তারা বের করে না, অনেক সময় কোথায় বের করতে হবে এটাও ওনারা বোঝেন না। সো অনেক কারণে তো পরে দেখা যায় যে এই যে রক্ত জমাটা থাকলো এটাই পরবর্তীতে ওখানে ইনফেকশন তৈরি করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের টিবি হয়, হ্যাঁ, টিবির ক্ষেত্রে আমরা বলি যে অনেক টিবিটা আপনার ফুসফুসে গর্ত তৈরি করে, আমরা মনে করি ক্যাভিটির মতো তৈরি করে। এখন এই যে ক্যাভিটিগুলো তৈরি করছে এগুলো দেখা যায় যে যখন ওনারা যান, আমাদের দেশে তো অনেক আপনার হচ্ছে যে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার একটা প্রবণতা আছে, হয়তো জ্বর হয়েছে ওনারা ফার্মেসি থেকে ওষুধ খায়, কিন্তু তখন হয় কি ভিতরে ফুসফুসটা নষ্ট হতে থাকে। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো যদি আপনি প্রোটেকশন করতে না পারেন তাহলে আসলে তখন ফুসফুসটা কাটার প্রয়োজন পড়ে। কিন্তু যদি তারা প্রথমেই যখনই উপসর্গ হয় ওনারা যদি চিকিৎসকের পরামর্শ নেন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের থোরাসিক সার্জনেরও পরামর্শের প্রয়োজন পড়ে, তো এটা যদি নেওয়া হয় তাহলে খুব কম ক্ষেত্রে আসলে ফুসফুসের সার্জারিটা প্রয়োজন পড়ে। এটা আর্লি স্টেজে আমরা এটাকে মানে ইয়ে করতে পারবো, প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, আপনি বলছিলেন যে ফুসফুসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে টিবি। তো আমরা দেখেছি যে টিবি যে মেডিসিন যখন যারা নিচ্ছেন তারা একটা পর্যায়ে যে মেডিসিন খাওয়া ছেড়ে দেন, তো এইটা আসলে কতটা যৌক্তিক বা কি না না, বলবেন? এটা কখনোই যৌক্তিক কোনো কিছু না। আমাদের দেশে যেটা হন, ওনারা হচ্ছে যারা রুগী আছেন ওনারা মনে করেন যে ঠিক আছে ওষুধ আমি খাচ্ছি, ঠিক আছে এখন তো ভালো আছি, হ্যাঁ, কিছুদিন পরে দেখা যায় যে সিমটমগুলো রিলিফ করা শুরু করে, ডিজিজ প্রসেসটা একটু ভালো হয়, রিলিফ করলে তখন ওনারা মনে করেন যে আচ্ছা আমি তখন ভালো আছি, এখন আর কেন শুধু শুধু ওষুধ খাবো। আর টিবির ওষুধগুলো হচ্ছে কি একটু হাই পাওয়ারের ওষুধ, হ্যাঁ, কিছু সাইন মানে ডিজিজে কিছু সমস্যা তৈরি করে, দেখা যায় যে মাথা ঘোরায়, সাইড ইফেক্ট হয়। সাইড ইফেক্ট থাকে। তো এইগুলোকে তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে তো ভালোই আছি, খাবো কেন। কিন্তু পরবর্তীতে এটা যখন এই টিবিটা রিকার করে, হ্যাঁ, কিছুদিন পরে তখন সেটা অনেক ভয়ঙ্কর রূপে রিকার করে, হ্যাঁ, যেখানে তখনই এই যে তখন সেটা আর ওষুধের পর্যায়ে থাকে না, যেটা আগে ওষুধ দিয়ে সহজেই সমাধান করা সম্ভব ছিল সেটা তখন আর ওষুধের প্রয়োজন পড়ে না, তখন আমাদের ফুসফুসে সার্জারির প্রয়োজন পড়ে যায়। তো একটু দেখেছি যে আপনি নিউমোনিয়ার কথা বলছিলেন, যারা বয়স্ক মানুষ তারা নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হয়ে থাকেন, সাধারণত শিশু যারা রয়েছেন তারা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকে। তো এই নিউমোনিয়ার কারণে ফুসফুস কতটুকু ড্যামেজ হতে পারে? নিউমোনিয়া যদি আনট্রিটেড থাকে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ফুসফুস ড্যামেজ অবশ্যই হবে। হ্যাঁ, তবে এটার মূলত যদি আমরা প্রথম থেকে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিকটা ভালোভাবে অ্যান্টিবায়োটিক চয়েসের মাধ্যমে যদি শক্তভাবে নিউমোনিয়াটাকে কন্ট্রোলে রাখা যায় তাহলে এটা ইনিশিয়ালি তেমন কোনো সমস্যা তৈরি করে না সাধারণত। হ্যাঁ, তবে আমাদের দেশে যাদের আছেন তারা, আমরা ওই যে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার যে প্রবণতা, যেটা পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে, এইখানে তখন যে সমস্যাটা হয়ে যায় যে পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না, তখন আপনার এই নিউমোনিয়াটা চারদিকে ছড়ায় যায়। তো তখন আসলে কন্ট্রোল, বিশেষ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে এই কন্ট্রোল করাটা খুবই কঠিন। তো আমরা দেখেছি যে বাচ্চাদের বয়স্কদের ক্ষেত্রে বুকে কফ জমে যায়, তারা কফ নিয়েই ঘোরাফেরা করেন থাকেন, তারা চিকিৎসকের কাছে যান না, ট্রিটমেন্ট করেন না, এটা আসলে কতটা ক্ষতিকর? এটা তো আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। মূলত আসলে হয় কি ফুসফুসের রোগগুলোর একটা খুব মানে ভালো খারাপ একটা ব্যাপার থাকে, যেটা হলো কি যেরকম একজনের ধরেন ফুসফুসের উনার আছে, এখন ওনার হঠাৎ করে শ্বাসকষ্ট বা কফ জমছে, উনি নিঃশ্বাস নিতে আগের মতো পারছেন না, ওনারা করে কি কাজ কমায় দেয়। কারণ আপনি যখন আগে আপনি যে কাজ করতেন আপনি তাতে কম কাজ করেন, তাহলে আপনি হাঁপাবেন কম, আপনার শ্বাসকষ্ট কম হবে, কিন্তু এটা তো আসলে কোনো সমাধান হয় না। কিন্তু আমাদের দেশে এটাই প্রচলিত আছে, যার কারণে একটা সময়ের পর হয়তো কমাতে কমাতে তার যে সাধারণ জীবনযাপন করারও যে কাজটা ওটা ওনারা তখন আর করতে পারেন না, কারণ বিকজ আপনার ফুসফুস দিন দিন খারাপ হচ্ছে। তো যখন পারেন না তখন ওনারা আসেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেটা মেডিসিন বলেন আমাদের সার্জারিতে বলেন, আমাদের হাতে তখন করার খুব কমই জায়গা থাকে। হ্যাঁ, এবং তখন সেক্ষেত্রে ওই যে আমাদের খুব এক্সপেন্সিভ ফুসফুস কেটে ফেলা দেওয়ার মতো একটা বড় অপারেশনও আমাদেরকে যেতে হয়, বিকজ ওনার ফুসফুসটা তখন অকার্যকর হয়ে যাচ্ছে। তো ওনারা যদি প্রথম থেকে আমাদের কাছে আসেন, সামান্য দেখা যায় যে মানে ছোটোখাটো কাশকফও যদি ওনারা নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওনারা যদি ওষুধ খান তাহলে এই সমস্যাগুলোতে ওনাদেরকে আসলে আর পড়তে হবে না। তো আপনি বলছিলেন শুরুর দিকে যে ফুসফুসের আপনার এক্সারসাইজ দেন, এটা কি অপারেশন করার পরে এক্সারসাইজ করতে হয় নাকি ফুসফুস সুস্থ রাখতেও বা স্বাভাবিক যারা মানুষ আছেন তারাও ফুসফুসের জন্য এক্সারসাইজ করবেন, কোনো আছে কিনা?
ফুসফুসের আসলে ব্যায়াম যেটা আমরা দেই, এটা অপারেশনের আগেও আমরা দেই। সাধারণত অপারেশনের আগে থেকেই আমরা দেওয়া শুরু করে দেই এবং এর পরবর্তী কারণে এটা অপারেশনের সময় এবং অপারেশন পরবর্তী রোগীর রিকভারিতে অনেক হেল্প করে। আর এছাড়া একজন সুস্থ মানুষের জন্য এই এক্সারসাইজের খুব একটা বেশি প্রয়োজনীয়তা নাই। তবে দৈনন্দিন আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমরা বলি সবসময়, যে কিছুটা ব্যায়াম করা, দিনে কিছুটা পরিমাণ হাঁটা, 45 মিনিট একটা হাঁটার কথা অনেকে বলেন। তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে দৈনন্দিন জীবনে যদি আমরা একটু হাঁটা চলার মধ্যে নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়ায় রাখতে পারি, তাহলে এটা মানে যে কোনো মানুষের ক্ষেত্রে খুবই লাভজনক একটা ব্যাপার হয়। এবং আমাদের যখন দেখা যায় যে অসুস্থ পরবর্তীতে, ঠিক আছে, ফুসফুসটা ভালো রাখতে আর একটু ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই প্রয়োজন হয়। তবে এটা মানে যে ব্যায়ামগুলো আমরা দিই, এটা আসলে সাধারণ মানুষের প্রয়োজন পড়ে না। একটি বিষয় আপনি বলছিলেন যে হাঁটার কথা বলছিলেন, এক্সারসাইজের কথা বলছিলেন। আমরা দেখি যে অনেকে হাঁটা শুরু করেছেন, কিছুক্ষণ পরে হাঁপিয়ে যান। হাঁপিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে হাঁটাটা বন্ধ করে দেন। তো এই যে একটু হাঁটা শুরু করার পরে উনি হাঁপিয়ে যাচ্ছেন, এটা কি আসলে কোনো সিমটম কিনা? জি, এটা মূলত আসলে এটা এক ধরনের সমস্যায় প্রথমে আপনাকে চিন্তা করতে হবে। তবে একটু হাঁটার পরবর্তীতেই যদি শ্বাসকষ্ট বোধ করে, তাহলে এটা প্রধানত দুটা সমস্যার মধ্যে হয়, এটা ফুসফুস না হলে এটা হার্টের সমস্যা। তো এই জন্য আপনাকে স্থানীয় মানে যে কোনো চিকিৎসকের কাছেই প্রথমে যেতে হয়। যাওয়ার পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, হ্যাঁ, কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। এই পরবর্তীতে আমরা একটা মোটামুটি রাফলি আইডিয়া করতে পারি বা মোটামুটি ক্লিয়ারই হয়ে যাওয়া যে এটা ফুসফুসজনিত কারণ নাকি হার্টের জনিত কারণ। এবং তখন সেই হিসাব করে আমরা বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করে দিই। যদি আমার সাবজেক্টের ক্ষেত্রে আমার যদি ফুসফুসের হয়, তাহলে আমি ট্রিটমেন্ট করি। যদি ফুসফুসে না হয়, আমার যে কার্ডিওলজিস্ট আছেন আমি তার কাছে রেফার করে দিই। সো এই বিষয়টা এইভাবেই। তো আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। তো একটি বিষয় যে যারা বয়স্ক মানুষ রয়েছে, তাদের যে জীবনযাপনটা, সেটা আসলে ফুসফুসটাকে সুস্থ রাখার জন্য কীরকম হবে বয়স্ক যারা আছেন? বয়স্ক যারা আমাদের দেশে আছেন, আমাদের দেশের ফুসফুস ওনাদেরকে ভালো রাখার জন্য সবথেকে বড় যে ব্যাপারটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের দেশে কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো খুব কমন। এই জিনিসগুলো যদি কন্ট্রোলে রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে যে ফুসফুসের ইনফেকশন এবং ফুসফুসের নানা ধরনের ব্যাধি যেগুলো আমাদের আছে, সেগুলোর পরিমাণটা অনেকটাই কমে যায়। এছাড়া হচ্ছে যে আমাদের এয়ার কোয়ালিটি, আমাদের বাতাসের ইয়ে তো খুব খারাপ। তো এয়ার কোয়ালিটিগুলো আসলে আমরা যারা মানে একটু ইয়াং এজ যারা আছে, তারা জিনিসটাকে যতটা হ্যান্ডেল করতে পারলেও বয়স্ক অবস্থায় এটা হ্যান্ডেল করা কঠিন হয়ে যায়। তো এই জিনিসগুলো, তারপর ঠান্ডা লাগা, আমাদের দেশে ওয়েদার চেঞ্জের যে ব্যাপারটা, এটাও একটা ফ্যাক্টর হয়ে যায়। তো এই জিনিসগুলোকে মোটামুটি আর কি ওভারঅল একটা, তারপর আমাদের দেশে যারা বয়স্ক যারা আছেন তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা বেশি থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন বা প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে। তো এইগুলো একটা ফ্যাক্টর। আর শিশুদের ক্ষেত্রে আসলে কীরকম এক্সট্রা কেয়ার নেওয়া উচিত? শিশুদের ক্ষেত্রে আসলে ফুসফুসের ক্ষেত্রে বেসিক যে যেটা কেয়ারটা, এটা সবার ক্ষেত্রে মোটামুটি সমান। যে আপনাকে হচ্ছে বাতাসের এয়ার কোয়ালিটিটা, বাতাসে ধুলার পরিমাণ, তারপর ধোয়ার পরিমাণ, তারপর যারা আসে অনেকে বাচ্চাদের সামনে আমরা স্মোকিং করি, এটা করা যাবে না, কারণ এটা প্যাসিভ স্মোকিং খুব ক্ষতিকর একটা জিনিস। এরকম আর কি। যখন বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের দেশে বাচ্চাদের হচ্ছে হাঁপানিটা খুব কমন হয়, বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা খুবই কমন। কিন্তু সেই ক্ষেত্রে অনেকেই আসেন যারা আমাদের আছে যে বিভিন্ন জায়গা থেকে, তারা করেন কি অনেক সময় ওই স্থানীয় থেকে ওষুধ খায়, কিছুদিন ভালো থাকে, কিন্তু এরপর যখন অ্যাজমা অনেক মানে বেশি বেড়ে যায়, তখন ওনারা আসেন। তখন আসলে খুব এক্সপেন্সিভ, তখন আমাদের ট্রিটমেন্টে যেতে হয়। কিন্তু যদি প্রথম থেকে ওনারা যদি একজন চিকিৎসকের পরামর্শে ওনারা থাকতেন, তাহলে এই বাচ্চাদের এই সমস্যাগুলো পরবর্তীতে আর বড় হয় না। তা আপনি অ্যাজমার কথা বললেন শিশুদের, এটা কি আসলে জন্মগতভাবে জেনেটিক নাকি পারিপার্শ্বিক অবস্থার কারণে হতে পারে? জেনেটিক অনেকগুলো মানে অ্যাজমার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো জেনেটিক। এছাড়াও হচ্ছে যে আমরা যে পরিবেশে থাকি, সেখানকার বাতাসে ধুলার পরিমাণ কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। অনেকেই আছেন যাদের বাসা আশেপাশে রাস্তার পাশে বাসা, হ্যাঁ, বা যে রাস্তায় কনস্ট্রাকশন, আমাদের এখানে নিয়মিত রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হয়, সেখান থেকে ধুলা আসে। তো এই যে কারণগুলোতে বাচ্চাদের হচ্ছে চাইল্ডহুড অ্যাজমাটা অনেক বেশি পরিমাণ হয়। তবে এটা যে পারিবারিক একটা কজ, অনেকগুলোর মধ্যে একটা কজ, বাট এটা এমন না যে এটা অ্যাবসলিউট কজ। জি, ডক্টর মাসনুন আহমেদ নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আপনার সাথে এই বিষয়ে আরও কথা হবে। ওকে, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।